চারিদিক জুড়ে বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা বেয়ে যায় বাঁশবাগানের দিকে। বিকেল নামলেই গ্রামের আকাশে নামে এক অদ্ভুত নীরবতা, যেন বাতাসেও শব্দ হারিয়ে যায় সেই নীরবতার। বর্ষাকালে গ্রামটির কাঁচা রাস্তায় হাঁটার কোনো পরিস্থিতি থাকে না, যার কারণে সেই সময়টায় গ্রামের লোকজনদের খুব কষ্ট করতে হয়। তবে শীতকালে যেন এই গ্রামটিতে নেমে আসে খুশির আমেজ। তবেই শান্ত নিরীহ নীলখোলা গ্রামের বুকেই লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্য, অজানা ভয় আর রক্তমাখা গল্প, যা দিনের আলোয় যতটা নিরীহ দেখায়, রাত নামলে যেন তার রূপ পাল্টে যায়। লোভ লালসায় দিক বিদিক ভুলে যায় কিছু মানুষরূপী অমানুষ, তাদের শাস্তি দিতেই আত্মারূপে ফিরে আসে কিছু মানুষ। বিকেলবেলা নিজের বাড়ির বারান্দায় বসে আছেন অমলবাবু। অমলবাবুর পাশেই গম্ভীর মুখে বসে আছে কমলাকান্ত ও শশীকান্ত। বেশ চিন্তিত ও ভীত দেখাচ্ছে তাদের দুজনকেই। কমলাকান্ত ও শশীকান্ত মুখে কিছু না বললেও তাদের চোখে মুখে দেখা যাচ্ছে স্পষ্ট আতঙ্ক। তাদের হঠাৎ আগমন এবং ভীত সন্তুষ্ট মুখ দেখে অমলবাবু কিছুই বুঝতে পারছেন না। তবে একটা কিছু যে ঘটেছে সেটা যেন আন্দাজ করতে পারছেন তিনি। হে কমলাকান্ত, তোমাদের এমন আতঙ্কিত দেখাচ্ছে কেন? কোনো কাণ্ড ঘটিয়ে এসেছো নাকি আবার? আরে না না, কি আবার কাণ্ড ঘটাবো? তাহলে তোমাদের এই অস্থিরতা কিসের? আসলে কি হয়েছে অমল, এতটা পথ হেঁটে এসেছি তো, তাই ভীষণ ক্লান্ত লাগছে আর কি। বুড়ো বয়সে কি আর এতটা পথ হাঁটার ধকল সহ্য হবে? তা এমন হাঁটাহাঁটি না করে একটা রিক্সা ভাড়া করলেই তো পারতে। হ্যাঁ, তা অবশ্য করা যায়, কিন্তু এই বয়সে হাঁটাহাঁটিরও প্রয়োজনীয়তা অনেক। তুই কি বলিস রে দাদা? বটেই তো, তুই কথা গোনা একদম ঠিক বলেছিস রে কমল। তাদের কথার মাঝেই গোপাল এসে উপস্থিত হলো সেখানে। বেশ অস্থির আর বিমর্ষ দেখাচ্ছিল গোপালকে, যা দেখে খানিকটা অবাক হলেন অমলবাবু। হ্যাঁ রে গোপাল, তোকে এমন অস্থির লাগছে কেন রে? কিছু হয়েছে নাকি? কর্তা, ওই নীলখোলার বাঁশ বাগানে দুটো লাশ পড়ে থাকতে দেখলাম। বলিস কি রে? কার লাশ দেখলি কিছু? একজনকে তো দেখলাম হারান, অন্যজন কে সেটা জানি না কর্তা। শুনলাম কারা নাকি ওদের মেরে রেখে পালিয়েছে। বলিস কি রে? পুরো ঘটনাটা আমাকে একটু পরিষ্কার করে বলতো। আগে কর্তা মশাই বলছি। হারানের নাম শোনার পর থেকেই আরও যেন অস্থির হয়ে উঠল কমলাকান্ত ও শশীকান্ত। তারা বুঝতে পারছে না যে তাদের এখন কি করা উচিত। বিকেলের শেষ আলোটা তখন নরম হয়ে এসেছে কিছুটা। ধান ক্ষেতের একপাশে দাঁড়িয়ে কাজ করছিল হারান। ঠিক সেই সময় সামনের দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসে শশীকান্ত আর কমলাকান্ত। তাদের মুখে অদ্ভুত এক গভীর ভাব, চোখে মুখে যেন জমে থাকা ক্রোধের ছায়া। তাদের দেখেই গলা শুকিয়ে এলো হারানের। আবারও সেই একই বিষয়ে খানিক কথা শুনতে হবে তার। চোখে মুখে একরাশ রাগ ও বিরক্তি নিয়ে হারানের সামনে এসে দাঁড়ালো তার দুই ভাই। এ কি বাবু, আপনারা আপনারা আবার এসেছেন? আবার এসেছেন মানে কি রে? তোকে যে গতকাল বলে গেলাম না, আজ এসে তোর শেষ মতামত কি সেটা শুনবো। কিন্তু শশীকান্ত বাবু। দেখ হারান, বারবার একই কথা বলতে আমার একটুও ভালো লাগছে না। ভালোই ভালোই যা বলছি তাই কর, নইলে নইলে কিন্তু। ওকে এত বোঝানোর কি আছে দাদা? এতদিন তো অনেক বোঝালি, কোনো কাজ হলো? তাদের দুই ভাইয়ের কথা শুনে ভীষণ রাগ লাগলো হারানের। এখন কি আপনারা জোর করি আমার জমি কেড়ে নেবেন বাবু? প্রয়োজন পড়লে তাই করতে হবে, বুঝলি? অনেক হয়েছে, আর না, আমি এবার অমলবাবুর কাছে গিয়ে আপনাদের নামে বিচার করব। তাই নাকি? যা দেখি সেখানে গিয়ে তুই কি করতে পারিস।
বোকা হারান, তুই হয়তো ভুলে গেছিস অমলবাবু আমাদের বন্ধু। আপনাদের বন্ধু হলেও তিনি গায়ের মোড়ল, বিচক্ষণ মানুষ তিনি। অবশ্যই তিনি কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, যাও তাহলে। কমলাকান্ত ও শশীকান্তর কথা শুনে রাগ করে সেখান থেকে চলে গেল হারান। দাদা, একে এভাবে ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক হলো না। সে যদি সত্যিই অমলবাবুর কাছে যায় তখন কি হবে? তুই ঠিকই বলেছিস রে কমল। চল চল, শিগগিরই চল, ওকে গিয়ে আটকে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এরপর হারানের পিছু পিছু হাঁটতে শুরু করে দিল শশীকান্ত ও কমলাকান্ত। সূর্যের আলো কমে গিয়েছে, হালকা অন্ধকার নেমে এসেছে বাঁশবাগানের ভেতর। বাঁশবাগানটি একদম ধান ক্ষেতের দিকে হওয়ায় সেদিকে লোক সমাগম তেমন একটা হয় না।